এইচএসসি পরীক্ষা যত কাছাকাছি আসছে তোমরা ভাইয়াদের মুখে একটা কমন ফ্রেজ শুনবা, সেটা হচ্ছে আমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস কিংবা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। ইভেন আমি আমার ভিডিও শুরুতে কিংবা এইচএসসি 26 যারা আছো তাদের জন্য যখন আমি গাইডলাইন ভিডিও বানাই, প্রথমে শুরুতেই আমি একটা জিনিস রাখি, সেটা হচ্ছে তোমাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে আর হচ্ছে বোর্ড কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস কিংবা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসের গুরুত্ব আমি বুঝাইতে যাব না। আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করবো যে আসলে টেস্ট পেপার অ্যানালাইসিস বা এই জিনিসটা আসলে করে কীভাবে, বুঝছো ব্যাপারটা? সো যেহেতু আমি ফিজিক্স পড়াই, এজন্য আমি আসলে ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টার, একদম সহজ চ্যাপ্টার যেটা আছে ওই চ্যাপ্টারটা নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের 9 চ্যাপ্টার, যেটাকে আমরা বলি পরমাণু মডেল। ওই চ্যাপ্টারটা আমরা অ্যানালাইসিস করে দেখাবো, যে টেস্ট পেপার থেকে ধরে ধরে আমি বোঝার চেষ্টা করবো যে আসলে অ্যানালাইসিসটা আসলে করে কীভাবে, প্লাস হচ্ছে এটা করে কী লাভ হয়, এরপর করার পরে আমি কীভাবে এটা নিয়ে আসলে পড়াশোনা করবো, ঠিক আছে? সো যেহেতু আগে বলে রাখি যে আমি অবশ্যই একটু ফাঁকিবাজ, যেহেতু ফাঁকিবাজ এই জন্য আসলে ছোটো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি। সো চলো, সবার আগে আমি যেটা করবো, সবার আগে আমি একটা খাতা নিব। কি নিব? খাতা নিব। সো এখন একটু বসো, আমার মতো করে একটু বসবে, আমি তো এখন বসার সুযোগ নেই। সো আমি টেবিলের উপর বসবো, বসার পর এরকম একটা খাতা নিব। সো খাতা তো এমন কালো হয় না, সো এটাকে আমি একটা কাজ করি, এটাকে একটু ফিল করে দিই, ঠিক আছে? ফিল করলাম সাদা, ঠিক আছে? ওই কই হলো না তো, ওকে। সো এই যে হয়ে গেছে। সো এরকম যদি আমি একটা সাদা খাতা নেই, তারপর হচ্ছে আমি যেটা করব, সবার উপরে হচ্ছে চ্যাপ্টারের নামটা লিখে ফেলবো, ঠিক আছে? সো চ্যাপ্টারের নামটা হচ্ছে আমাদের সাপোজ পরমাণু মডেল, এটুক লিখলেই হলো। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এটা লিখলাম, এটা লিখে হচ্ছে আমি এরকম একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? সো দাগ দিয়ে দিলাম, ভালো কথা। এরপরে আমি সাপোজ হচ্ছে যে কোনো একটা টপিকের নাম লিখবো, সাপোজ হচ্ছে 1 নম্বর টপিক। এখন আমি জানি না, এখন এই যে আমি সাজেশনটা দিচ্ছি বা সাজেশনটা যে আমরা অ্যানালাইসিস করতেছি, এটা কাদের জন্য সবচেয়ে বেশি ভালো? যারা সাপোজ হচ্ছে পরমাণু মডেল বা এই চ্যাপ্টারটা একদম ধরেই নেই, ঠিক আছে? এখন ধরে নাই, বাট দেখার চেষ্টা করতেছে যে এই চ্যাপ্টারটা আসলে কতটা ইম্পর্টেন্ট, কিংবা এই যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের মধ্যে আসলে কোন জিনিসগুলো আসলে আমার পড়া যায়, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর এমনও আসো যারা হয়তো বা আসলে পরমাণু মডেলে সব কিছু পড়ে ফেলছো, বাট এখনও তুমি কনফিডেন্স পাচ্ছ না যে আসলে এই চ্যাপ্টারটা আসলে কীভাবে আসলে রিভিশন দেওয়া যায়, ঠিক আছে? তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো সাপোজ আমি ধরে নিলাম একদম ওর্স্ট কেস, একদম খারাপ কেস, যে আমি আসলে এই চ্যাপ্টারটা একদম পারি না, কিচ্ছু পারি না, কিছু ধরি নাই, ঠিক আছে? সো এবার আমি কি করলাম, সবার আগে আমি এটা কিচ্ছু জানি না যেহেতু, তো সবার আগে আমি টপিকের নাম তো লিখতে পারবো না, পারবো কি? পারবো না। সো এবার আমি কি করলাম, টেস্ট পেপার নেওয়া শুরু করলাম, ঠিক আছে? এখন তো টেস্ট পেপারের নামে, মানে টেস্ট পেপার, তারপর হচ্ছে কি জানি মেডিজি, সাপ্লিমেন্ট, হাবিজাবি, অনেক কিছু নাম আছে, আমি অত কিছু বুঝি না। তুমি টেস্ট পেপার মানে হচ্ছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের যেখানে আসলে বোর্ডের কোশ্চেনগুলো থাকবে। সো তোমার কাছে যা আছে তাই হবে, বাট ওইখানে কি থাকতে হবে, বোর্ডের কোশ্চেন থাকবে, 2 বা 3 ইয়ারের বোর্ড কোশ্চেন থাকলে হলো। এখন কয় বছরের বোর্ড অ্যানালাইসিস করবা, যত বেশি করতে পারো তত ভালো, বাট অ্যাটলিস্ট 2 বছরের কি করবা, কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করবা, ঠিক আছে? সো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের 2025 সাল আর হচ্ছে 2024 সালের কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করবো, ঠিক আছে? সো দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের কত সালের, এইটা হচ্ছে আমাদের 2025 সালের ঢাকা বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? সো ঢাকা বোর্ডের আমরা হচ্ছে গ আর ঘ নাম্বারটা নিয়ে আলোচনা করবো। সেখানে যেহেতু ক খ দেওয়া আছে আর কি, মানে একটু করে দেওয়া আছে আর কি। সো গ নাম্বারটা যদি চিন্তা করি, তাহলে গ নাম্বারটাতে কি দেওয়া আছে বলতো? গ নাম্বারটাতে বলে দিছে যে এইখানে আমাদের উদ্দীপকের পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ বের করতে বসে। কি বের করতে বসে? গতিবেগ বা ভেলোসিটি, ইলেকট্রনের কি ভেলোসিটি বের করতে বসে, ঠিক আছে? সো এই যে ইলেকট্রনের যে ভেলোসিটি বের করতে বললো, এটাকে আমরা কোন টাইপের মধ্যে ফেলতে পারি? এটার মধ্যে যারা একটু হলেও পড়াশোনা করছো এটা, তারা বুঝতে পারবা যে আসলে আমাদের প্রথম দিকে, এই চ্যাপ্টারটার প্রথম দিকে আমাদের কিছু ইলেকট্রনের গতিবেগ, ভেলোসিটি, আমি একটু লিখে ফেলি, ইলেকট্রনের গতিবেগ, ভেলোসিটি, ইলেকট্রন যে শক্তি স্তরে আবর্তন করে ওই শক্তি স্তরের ব্যাসার্ধ, ঠিক আছে? আবার ওই যে শক্তি স্তরে আছে, ওই শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি, এই তিনটার একটা সূত্র আছে। এই একটা সূত্র না, তিনটা সূত্র আছে, এন্ড খুব বিদঘুটে সূত্র আছে, ঠিক আছে? যেগুলো আসলে কাইন্ড অফ মুখস্থ করা যায় না, আবার এগুলো শর্টকাটও আছে, ঠিক আছে? সো এইগুলাকে কাইন্ড অফ বলা যায় যে একটা টাইপের মধ্যে ফেলা যায়, যে এই তিনটা সূত্র যদি আমি মুখস্থ করে ফেলি, তাহলে আসলে আমি এটা পারবো, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, তাহলে এখন এই যে গতিবেগ যেটা আছে, সেটা আসলে আমাদের এই টাইপের মধ্যে পড়ছে, তাহলে আমি এই টাইপটা লিখে ফেলছি। আচ্ছা, ভালো কথা। এরপরে যদি আমি খ নাম্বারে যাই, বা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ঘ নাম্বারে যাই, তাহলে এখানে বসে দেখো উদ্দীপকের শোষিত বিকিরণটি দৃশ্যমান বিকিরণ ছিল কিনা। যারা কেমিস্ট্রিতে একটু পড়ে আসছো, তারা মোটামুটি একটা জানো যে একটা মডেলের মধ্যে বা একটা ইলেকট্রন যে শক্তি স্তরে মানে ঘুরে না, তাহলে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, ইলেকট্রন উপর থেকে যখন নিচে আসে, নিচে শক্তি স্তরে আসে, তখন একটা কি হয়, শক্তি বিকিরণ করে। ওই যে বিকিরণটা, ওইটার একটা কি থাকবে, ওই শক্তির একটা বিকিরণ, একটা ল্যামডা থাকবে, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 400 বা 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে, বা বলা যায় যে 380 ন্যানোমিটার থেকে 400 থেকে 800, আর এমনিও বলা যায় যে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে যদি থাকে, তাহলে সেটাকে আমরা দেখতে পাই, সেটাকে আমরা দৃশ্যমান আলো বলতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা টাইপ। তাহলে আমরা এখানে আরেকটা টাইপ লিখে ফেলতে পারি, যে 2 নম্বর টাইপ, সেটা হচ্ছে আমাদের দৃশ্যমান
হবে কিনা, বা এটাকে আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিতে পারি দৃশ্যমান হবে কিনা, বা হচ্ছে নর্মালি আসলে আমাদের এখানে ল্যামডা বের করতে হয়, ন্যানোমিটার ল্যামডা বের করতে হয়, ঠিক আছে, এটাকে একটা টাইপ বলে দিলাম। ওকে, ভালো কথা। তাহলে আমাদের অ্যাটলিস্ট এই দুইটা টাইপ পড়তে হবে, কারণ এই দুইটা টাইপ আসছে, এটুকু আমরা বুঝে ফেলছি। এরপরে চলে যাব কোনটাতে আমাদের, এটা তো শেষ। এরপরে চলে যাব আমাদের কোনটাতে, ময়মনসিংহ বোর্ড 2025 সালের কোশ্চেনটা দেখি। বসে দেখো এন মোলের গড়ায়ু বের করতে হবে, ঠিক আছে। সো সেম কথা, গড়ায়ু নির্ণয় করা, গড়ায়ু মানে হচ্ছে আমাদের টাউ বের করতে হয়, গড়ায়ু নির্ণয় করা মানে হচ্ছে টাউ বের করতে হয়, ঠিক আছে। টাউ এর সাথে সম্পর্কিত আছে হচ্ছে আমাদের ল্যামডা যেটা আমাদের অবক্ষয় ধ্রুবক, আর এই দুইটার সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আমাদের টি হাফ, গড়ায়ুর একটা সম্পর্ক, অর্ধায়ুর একটা সম্পর্ক আছে। এটা খুব একটা কঠিন না, এটা দেখতে প্রথমে যারা পড়ো নাই তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট তিনটা একটা সূত্রই আছে, তিনটার কি একটা সূত্রই আছে, তিনটা সূত্রে একটা সূত্র মুখস্থ করলেই হলো, ঠিক আছে। সো এটাকে আমরা কি করলাম, একটা টাইপের আন্ডার লিখে ফেললাম, যে দেখো ভাই আমাকে এইটাকে আমি আলাদা একটা টাইপ লিখে ফেললাম, যেখানে আসলে আমাদের একটা কি আছে, ল্যামডা আছে। ল্যামডা মানে এখানে অবক্ষয় ধ্রুবক, এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য না। আরেকটা আছে আমাদের টি হাফটা হচ্ছে আমাদের অর্ধায়ু, আর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের টাউ, যেটা আসলে আমাদের কি গড়ায়ু, ঠিক আছে। সো এটা এই তিনটার একটা সূত্র আছে, ওইটা মুখস্থ করলে হলো, ঠিক আছে। যাই হোক, সো এটা আসছে। এরপর একটা জিনিস বলে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের উভয়ে 70% ক্ষয় হতে এন মোলের তুলনায় এম মোলের বেশি সময় লাগবে কিনা। এখানে দেখতেই পাচ্ছি এখানে একটা তেজস্ক্রিয়তার ক্ষয় আছে। সো ওই তেজস্ক্রিয় ক্ষয়ের ব্যাপারটা আসলে খুব বেশি কঠিন না, প্রথমে একটু কঠিন মনে হইতে পারে। সেটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের এন ইজ ইকুয়াল টু আমাদের এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে। এমন একটা সূত্র আছে, এই সূত্রটা মুখস্থ করলে হইলো। মুখস্থ করার সাথে সাথে একটু দেখতে হবে যে ম্যাথগুলো আসলে কীভাবে করতে হয়। তো যাই হোক, অ্যাটলিস্ট তো বুঝতে পারছি যে আসলে এটা কিসের মধ্যে পড়ে। তো এখানে আমরা দেখে ফেলি যে এটাকে আরেকটা টাইপ বলে দিতে পারি, যে 4 নাম্বার, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয়। প্রথমে দেখার পরে একটু ভয় লাগা শুরু করবে তোমাদের, যারা একদমই কিছু পড়ো নাই তাদের ভয় লাগা শুরু করবে, কী রে ভাই কেমন জানি ভাই, মানে বাড়তেই আছে, টপিক বাড়তেই আছে ভাই। আপনি ফার্স্টে বললেন যে VRE এর সূত্র পড়লেই হচ্ছে, এরপরে বললেন বা দৃশ্যমান হইলো কিনা এটা পড়লেই হইলো, এরপরে দেখতে পাচ্ছি আরও কত কিছু চলে আসতেছে। তারা ওয়েট করো। এরপরে আমরা যাই, এরপরে আমাদের কোথায় চলে যাব, এরপরে চলে যাবো আমাদের রাজশাহী বোর্ড 2025 সালের কোশ্চেনটা যদি দেখি, তাহলে আমাদেরকে বলছে যে এ মোলের ক্ষয় ধ্রুবক বের করো, যেটাকে আমরা ল্যামডা অবক্ষয় ধ্রুবক। তাহলে এটা কোনটার মধ্যে পড়তেছে, দেখো এটার মধ্যে পড়তেছে। এখন আমরা কি করব, এই জায়গাটা স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এখানে একটা কমন পড়ছে। যখন এটা দেখবা না যে দুইটা বোর্ডে সেম জিনিস আসছে, তখন একটু মনের মধ্যে ভালো লাগা কাজ করবে, ইয়েস এক্স্যাক্টলি এইটা বললে আমার হয়ে যাচ্ছে মনে হবে আর কি। এরপরে দেখি আমাদের ঘ নাম্বারটা দেখি, বলছে যে একই সময় উভয় মৌলের 40% ক্ষয় সম্ভব কিনা। তাহলে আবার সেই তেজস্ক্রিয় ক্ষয়, তাহলে তেজস্ক্রিয় ক্ষয় কোনটা, সেটা হচ্ছে আমাদের এইটা, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দেব, ঠিক আছে। ওকে, সো আমাদের এখানে শেষ। এরপরে আমরা আগাই তাহলে। এরপরে দেখি এটা কোথায় আসছে, এটা আমাদের কোথায় আসছে দেখি তো, কোথায় এটা আমাদের কুমিল্লা বোর্ডে আসছে। কুমিল্লা বোর্ডে অনেক কঠিন কোশ্চেন হয় জানি আমি। কুমিল্লা বোর্ডে বলছে যে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনের বেগ বের করো, ভেলোসিটি বের করো। তাহলে ভেলোসিটি কোনটা, এই যে উপরেটা, এটা একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। আরে দেখছো কমন চলে আসতেছে। এরপরে দেখি বলছে যে আমাদের ঘ নাম্বারে যদি বলে, তাহলে বলছে যে উদ্দীপকে উল্লেখিত ইলেকট্রনটির শক্তিস্তর পরিবর্তনের ফলে যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা নর্মালি যেটা শক্তি বলি নিশ্চয়িত হয়, তা দৃশ্যমান হবে কি না। বলো তো, এবার মজা লাগতেছে না, দৃশ্যমান হবে কি না, সেম জিনিস চলে আসছে ভাই। তাহলে এরপরে যদি যাই, এরপরে ধরো এটা দেখি, এখানে কোথায় আসছে, ঢাকা বোর্ডে আবার 2024 সালে চলে গেছি। সো বলছে যে মৌলটির অবক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক বের করতে বলছে। ক্ষয় ধ্রুবক কোনটা, ক্ষয় ধ্রুবক হচ্ছে আমাদের এইটা, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। এরপরে বলছে যে উদ্দীপকের পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা, কোন পর্যবেক্ষণ দেখি তো, এটি তেজস্ক্রিয় মূল্য অর্ধায়ু দেওয়া আছে, গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণ মতবাদ দিল যে এতদিন পর এত % ক্ষয় হবে, তাহলে সেটা কোনটার মধ্যে পড়ে, সেটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের মধ্যে পড়ে। তাহলে এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আরও দেখি, এখানে একটা দেওয়া আছে কি, একটা নতুন জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটা হয়তো আমাদের শিখতে হইতে পারে, দেখি লাগে কিনা। বলছে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থের এ বিন্দুতে পৌঁছাতে, যে কোনটাতে বলছে, এই যে এ বিন্দুতে পৌঁছাতে তার কত সময় লাগবে, এই বিন্দুতে পৌঁছাইতে দেখো তো এখানে দেখা যাচ্ছে একটা টি হাফ দেওয়া আছে। টি হাফ মানে কি, অর্ধায়ু বের করতে হবে। তাহলে অর্ধায়ু যদি বের করতে হয়, তাহলে অর্ধায়ু কোনটার মধ্যে পড়ে, এই যে ভাই এটার মধ্যে পড়ে। ওকে, আগাই তাহলে দেখি। এরপরে দেখি আমাদের ঘ নাম্বারে বলে দিচ্ছে যে উদ্দীপকের তেজস্ক্রিয় পদার্থটি গড় আয়ুর পর তার অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে পৌঁছাবে কিনা। অক্ষত পরমাণুর সংখ্যা তার মানে হচ্ছে এখানে আমাদের ক্ষয়ের মধ্যে পড়তেছে। এরপরে দেখি বলছে যে আমাদের রেডিয়ামের গড়ায়ু বের করতে হবে। গড়ায়ু হচ্ছে আমাদের এই যে টাউ হচ্ছে আমাদের গড়ায়ু, তাহলে এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখো তো বলছে যে পরবর্তীতে 1 বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এবং পরবর্তী 1 বছর ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা, আবার সেই ক্ষয়ের মধ্যে পড়তেছে। ক্ষয় কোনটা, ক্ষয় হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। ওকে, তারপর দেখি তারপর এখানে আবার সেম জিনিসই দেওয়া আছে। দেখো তো এরকম সেম টাইপের জিনিসপাতি দেওয়া আছে। বলছে যে হচ্ছে আমাদের এত পরিমাণ ক্ষয় হতে কত সময় লাগবে। তাহলে এটা আমাদের কোন সূত্রের মধ্যে পড়তেছে, এই যে তেজস্ক্রিয় ক্ষয়ের যে এই সূত্রটা আছে না, এই সূত্রটা দিয়ে আমরা করে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে,
তারপর দেখি বলছে যে মৌলটি সি বিন্দুতে ক্ষয় হতে পৌঁছাতে কত সময় লাগবে, এই বিন্দুতে ক্ষয় হতে কত সময় লাগবে, হাবিজাবি আর কি, মানে ক্ষয়ের জিনিসপাতি। তাহলে আমরা এখানে আরেকটা স্টার চিহ্ন দিয়ে দিতে পারি, ঠিক আছে। এরপরে দেখি, এরপরে আমরা আরেকটা দেখি যে উদ্দীপকের পরমাণু কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ বের করতে বসে, দেখছো বেগ বের করতে বসে না, এটা এখানেও আসছিল বেগেরটা, ঠিক আছে। সো বেগ বের করতে বসে ইলেকট্রনটি আঘাত করার ফলে তার কক্ষপথে পরিবর্তন হবে কিনা, আঘাত করার ফলে কক্ষপথে পরিবর্তন হবে কিনা, এই জিনিসটা একটু ইউনিক লাগছে, ঠিক আছে। বাট অত ইউনিক না, টু বি অনেস্ট অত ইউনিক না, প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে। খুব সিম্পল কথা, এখানে হয়তো ভাই যে কত ফোটন দিছে, ফোটন মানে হচ্ছে শক্তি দিছে। সো কোনো একটা ইলেকট্রনকে যদি শক্তি দাও সেটা কি হবে, নিচ থেকে উপরের দিকে কক্ষপথে যাবে, কারণ ওই কোন কক্ষপথে গেছে, ওই কক্ষপথের শক্তি কত সেটা বের করলে কিন্তু বের করা যায় যে আসলে এটা কোন কক্ষপথে গেছে, ঠিক আছে, কক্ষপথে পরিবর্তন কেমন হয়েছে আর কি। সো এটা একবার দেখলেই পারবা, এটা আসলে এমন অত কঠিনও না। সো যাই হোক, সেটা আমাদের কক্ষপথের সূত্র বা শক্তির যে সূত্রটা আছে ওইগুলা দিয়ে হয়ে যায়, তাহলে এটা আমাদের এইটার মধ্যে পড়ে, ঠিক আছে। ওকে, এরপরে দেখি, এরপরে আমাদের লাস্ট আরেকটা জিনিস দেখবো, আরেকটা বোর্ড বলতে 2024 সালেরটা আমরা দেখে ফেলি। দেখো তো বলছে যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করতে বসে। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ মানে কি, এটাকে একটু নিচে নামাই ফেলি। হ্যাঁ, কক্ষপথের ব্যাসার্ধের জন্য আমাদের হবে এইখানে একটা স্টার পড়বে, তাই তো। আচ্ছা, এরপরে দেখি ব্যাসার্ধ বের করে ফেলছি। তারপর বলছে যে বিকিরণ নিঃসরণ হলে তার চোখে দেখা যাবে কিনা, দৃশ্যমান হবে কিনা। তাহলে দৃশ্যমানের ব্যাপারটা কোথায় আসছে, দৃশ্যমানের ব্যাপারটা এইখানে আসছে। তাহলে বলো তো, তারপর হচ্ছে আমরা যদি দেখি যে ক্ষয় ধ্রুবক বের করতে বলছে, ক্ষয় ধ্রুবক কোনটা, ক্ষয় ধ্রুবক হচ্ছে আমাদের এইটা। এরপরে বলছে যে পরীক্ষাগারে 10 দিনের পরিবর্তে এতদিন মৌলটি রেখে দিলে তা কত অংশ অবশিষ্ট থাকবে, তাহলে সেটা আবার কোথায় কিসের মধ্যে পড়তেছে, আবার সেই তেজস্ক্রিয় ক্ষয়ের মধ্যেই পড়তেছে। তারপর দেখি, তারপর রেডিয়ামের গড়ায়ু বের করতে বলছে, গড়ায়ু হচ্ছে আমাদের এইটা, তাই তো, গড়ায়ু বের করতে বলছে। এরপরে বলছে যে উদ্দীপকের রেডিয়ামের প্রথম এত গ্রাম ক্ষয় হতে কত সময় লাগবে, হাবিজাবি বলে দিয়েছে। সো দেখো তো এটা কিসের মধ্যে পড়বে, এটাও আমাদের এইটার মধ্যেই পড়বে। এরপরে লাস্ট একটা কোশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ওই স্থানের তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা, মানে এটা ক্ষয়। তারপর হচ্ছে এই যে সঠিক হবে কিনা হাবিজাবি বলে দিছে। সো এটাও আমরা বুঝতে পারতেছি ক্ষয় ওই সেম সূত্র দিয়ে, বিশ্বাস করো এটাও আমাদের সেম সূত্র দিয়ে, যে n = n0 e⁻⁻λt, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমাদের কিসের মধ্যে পড়তেছে, এটার মধ্যে পড়তেছে। দেখো তো, এবার দেখো তো বুঝতে পারতেছো কিনা যে তুমি আসলে এই মানে 2 বছর আমরা অ্যানালাইসিস করছি, 2 বছর অ্যানালাইসিস করে আমরা যেটা দেখতে পাইছি যে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে তেজস্ক্রিয়তা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে। আর এরপরে কোশ্চেন আসছে ওই যে মানে গ আর ঘ তো আসলে মিলে আসে। তো যাই হোক, সো আমাদের এরপরে কোশ্চেন আসছে হচ্ছে আমাদের এইটাই যে গড়ায়ু, তারপর হচ্ছে অবক্ষয় ধ্রুবক, এই রিলেটেড ম্যাথগুলো। তারপর হচ্ছে দৃশ্যমান আলো কয়বার আসছে বলো তো, দৃশ্যমান হবে কি হবে না এটা কয়বার আসছে। প্রথমে একবার লিখছে যে টপিকটা দেখে লিখছি একবার, এটা একটা, আর এখানে 2টা স্টার দিচ্ছি, মানে 3বার আসছে 2 বছরে 3টা বোর্ডে 3বার আসছে, বা 3টা বোর্ডে না মানে সব মিলে 3বার আসছে। তারপরে যে VRE এগুলো ইম্পর্টেন্ট। তাহলে এখন বলো তো এখানে কয়টা টপিক পড়ছি, 1টা 2টা 3টা 4টা টপিক। এখন বলো তো এই জিনিসটা যখন আমি একবার করছি, করার পরে কি তোমার কাছে একটু হলেও কনফিডেন্স বুস্ট আপ হয়েছে কিনা, টু বি অনেস্ট যারা কিচ্ছু পড়ো নাই তারা এই জিনিসটা দেখে অ্যাটলিস্ট তোমার কনফিডেন্সটা এখান থেকে এখানে একটু হলেও যাবে। কি কারণে, যে আসলে দেখো এখানে আমার 4টা টপিক পড়লেই হচ্ছে ভাই, কারণ এখানে কি এই ছাড়া কি আর টপিক বাকি নাই, অবশ্যই বাকি আছে। কেন বলো তো, প্রথম দিকে যখন এই যে মডেলগুলো আছে না, মডেলগুলো অনেকে মনে করে যে না মডেলগুলো চলে আসতে পারে, আমরা দেখছি আসে নাই তো। কিন্তু প্রথমে তুমি যদি অ্যানালাইসিস না করে যদি এগুলো পড়তে থাকো, তাহলে দেখা যাবে এগুলোতে অনেক বেশি টাইম চলে গেছে, এখানে স্ট্যামিনা চলে গেছে, পরে বাকি পার্টটুকু পড়ার তুমি সাহসী পাইলা না। এরপরে বলো তো এইগুলো লাস্টে অনেকগুলো চেইন রুল আছে, শৃঙ্খল বিক্রিয়া, চেইন বিক্রিয়া, তারপর আরও কিছু আছে যে ফিউশন বিক্রিয়া আছে, তারপর আরও কিছু আছে যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে কত শক্তি উৎপন্ন হয়, ওইটা দিয়ে আসলে বিভিন্ন ধরনের আসলে বলা যায় যে পাওয়ার প্ল্যান্ট চলবে কিনা, বা পাওয়ার প্ল্যান্টে কত শক্তি উৎপন্ন হয়, এগুলো কিন্তু ম্যাথ আসে, কিন্তু আমরা বোর্ড অ্যানালাইসিস করে দেখছি এগুলো আসে নাই। তারপর যে ভর ত্রুটি যেটা আছে, ভর ত্রুটি দিয়ে যে ম্যাথগুলো আছে, ওইগুলোও কিন্তু নর্মালি আসতে পারে, আসছে নাই কিন্তু আসতে পারে, তাই তো। তো আমরা কিন্তু অ্যানালাইসিস করে দেখছি যে এগুলো আসে নাই। তাহলে এখন বলো তো, তুমি যদি যান বাঁচাইতে হয়, তুমি যদি হয়তো 20% 30% তুমি আসলে শেষ করছো, কিংবা 50% 60% শেষ করছো, এখন কোনো একটা চ্যাপ্টার নতুন করে পড়াচ্ছে, নতুন করে একদম পুরোটা পড়বা কেমনে, টাইম তো নাই তোমার, তো শুধুমাত্র ফিজিক্স নিয়ে পড়ে থাকলে হলো না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বাংলা ICT সব কিছু আছে। তাহলে সবার আগে তুমি এক মাসে এনশিওর করবা যে তুমি এই যে চ্যাপ্টারটা ধরছো না, এই চ্যাপ্টারে তুমি যাতে এই 4টা টপিক পারো। এখন তোমার মনে হইতে পারে 4টা টপিকের মধ্যে যদি আমি 4টা টপিকও পড়ার সুযোগ নাই, যেমন হয়তো বা এই চ্যাপ্টারটা ছোটো দেখে 4টা টপিক আসছে, বাট অন্য একটা চ্যাপ্টার ধরলে তো আরও বেশি টপিক আসবে। দেখো তো তুমি তো অ্যানালাইসিস করে ফেলছো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যদি সবার আগে পড়তে হয় আমি এটাই পড়বো, যদি না পড়তে হয় এরপরে যদি পড়তে হয় তাহলে আমাদের এইটা পড়বো, এরপরে যদি পড়তে হয় তাহলে আমি হয়তো এটা পড়বো, এরপরে হচ্ছে এইটা পড়বো।
এটা র্যাঙ্কিং হয়ে গেছে না, এটা র্যাঙ্কিং তো হয়ে গেছে। এই হচ্ছে কথা। যেমন আমি যদি আমার কথা চিন্তা করি, আমি টেস্ট পেপার আসলে টু বি অনেস্ট আমি টেস্ট পেপার বা সাজেশন আমি বিশ্বাসী ছিলাম না। আমার মনে হয়তো আমি পড়বো, সবই পড়বো, আমি কী করবো, সবই পড়বো। বাট এখন তোমার রিভিশন দিতে হবে, ফার্স্ট অফ অল রিভিশন দিতে হবে। সেকেন্ড অফ অল যদি তোমার সিলেবাস শেষ না হয়, এই টাইমে আসলে তুমি আসলে কী বলা যায় যে মানে ঘাটতের আমি করে তো লাভ নাই। তোমাকে কী করতে হবে, জীবন বাঁচাইতে হবে। সো জীবন বাঁচানোর জন্য যেটা করতে হবে, যে আমি যেটা বলতেছিলাম যে জীবন বাঁচানোর জন্য অবশ্যই অ্যানালাইসিস করতে অবশ্যই। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি জৈব যৌগটা খুব একটা গোছাইতে পারি নাই, জৈব যৌগটা খুব একটা গোছাইতে পারি না, খুব একটা বুঝিও নাই, জাস্ট এখান থেকে একটু পড়ছি, ওখান থেকে একটু পড়ছি, এরকম হয়েছে। এখন আমি ধরে নিছি জৈব যৌগতে আমি আসলে পাসই করবো না, হয়তো বা জৈব যৌগতে আমি আনসারই করতে পারবো না, এটা আমি হচ্ছে ধরে নিছিলাম। এরপরে টেস্ট পরীক্ষার পরে যখন আমি টেস্ট পেপারটা দিছি, টেস্ট পেপারটা একটু অ্যানালাইসিস করা দেখার চেষ্টা করছি, আরে সেম টাইপের কোশ্চেনই বারবার আসতেছে। ওই যে কি আমার এক্স্যাক্টলি মনে নেই জৈব যৌগতে আসলে কি আসে, আমি এক্স্যাক্টলি মনে আছে যে আমার কাছে একটু মজা লাগা শুরু হয়েছে যে না, দেখতে পাচ্ছি যে সেম জিনিসগুলো বারবার আসছে, অ্যাটলিস্ট ওই টপিকগুলো যদি আমি পড়ে যেতে পারি তাহলেই তো হয়ে যাচ্ছে, ওই টপিকগুলো যদি আমি পড়ে যেতে পারি তাহলেই তো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমি যেটা বলতেছিলাম যে এখন এই যে আমি অ্যানালাইসিস তোমাকে করে দিলাম, এই অ্যানালাইসিসটা কিন্তু তোমারই করা উচিত। এখন আমরা জানি যে আমাদের কিউএনএ থেকে সাজেশন দেয়, কিংবা অনেক বড় ভাইরা আসলে, আমিও হয়তো বা দেখা যাচ্ছে যে ভিডিও বানাবো সাজেশনের, বাট ওই সাজেশনটা আসলে দিয়ে দিলে তো হইলো না। এই যে তুমি একটা জিনিস করলা না, এটার কারণে বললাম না যে ঘুরতে ঘুরতে তুমি নিজেই বুঝতে পারবে যে না আসলে এই টপিক থেকে আমার পড়া উচিত, এই টপিকটা আমার পড়া লাগবে, তারপর এটা ব্রেনের মধ্যে ঘাটতে থাকবে। সো জিনিসটা আসলে নিজেই করা উচিত। বাট তোমরা তো জানি, তোমরা তো অনেক অলস, তোমাদেরকে একদম খাইয়ে দিতে হয়, তোমাদেরকে একদম সাজেশন দিয়ে দিতে হয়। সো যাই হোক, সো তোমরা আমাকে একটু কমেন্ট করে একটু জানাইও। আমি তো অলওয়েজ যাচ্ছি কোনো একটা ভিডিওতে যদি আমি তোমাদের থেকে ফিডব্যাক চাই আর কি। সো এখানে আজকের ভিডিওতে আমি একটা ফিডব্যাক চাইবো যে তোমরা চাও কিনা যে আমি প্রতিটা চ্যাপ্টার আসলে ধরে ধরে তোমাকে বলে দিব যে এই টপিক থেকে কোন টপিক থেকে আসলে বেশি কোশ্চেন আসে, কাইন্ড বলা যায় একটা টেস্ট পেপার অ্যানালাইসিস করা যায় কিনা, ফিজিক্সের আমি করে দেওয়ার চেষ্টা করবো আর কি। আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা ইন্টারেস্টেড কিনা। আর একটা জিনিস বললাম যে অ্যানালাইসিস করার পরে পড়বা কীভাবে, এই যে অ্যানালাইসিসটা করলা, অ্যানালাইসিস করে খুব বুস্ট আপ হলে যে চারটা টপিক মাত্র পড়তে হবে, কীভাবে পড়বা। তো খুব সিম্পল কথা, এখন তুমি বই পড়তে যাবা না, কী করবা না, বোর্ড বই পড়তে যাবাই না। বোর্ড বই পড়তে গেলে যেটা হবে যে কি তুমি বুঝবা না। প্রথম কথা হচ্ছে তুমি যে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারো, যেমন আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম ভর্তি হতে পারো। যদি মনে করো যে না হবো না, তাহলে দেখা যাচ্ছে ইউটিউবে অনেক ধরনের ক্লাস আছে, ওয়ান শট ক্লাস আছে, বা অনেক ধরনের একাডেমিক ক্লাসও আছে। কী করবা, একটাতে ঢুকবা, ঠিক আছে। এখন একাডেমিক ক্লাস করার দরকার নেই, যেখানে দেখবে যে ওয়ান শট ক্লাস আছে না, ওই ওয়ান শট ক্লাসগুলো দেখতে পারো। যে ওই ওয়ান শট ক্লাসে পুরোটাও দেখার দরকার নাই, পুরোটাও কি দেখার দরকার নেই, ঠিক আছে। যদি তোমার অনেক সিলেবাস বাকি থাকে তাহলে পুরোটা দেখার দরকার নেই। যদি মনে হয় যে না ভাই আমার আসলে সিলেবাস খুব একটা বাকি নেই, হয়তো ভাই এই একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টারই বাকি আছে, তাহলে পুরোটা দেখো, তাহলে কী করো, পুরোটা দেখো, সমস্যা নাই। সো ধরো সাপোজ তোমার অনেক পড়া বাকি, তাহলে অনেক কিছু বাকি, তাহলে কী করবা, শুধুমাত্র এই চারটা টপিক যে জায়গায় পড়াইছে ওই টপিকটা তুমি দেখা শুরু করবা, ঠিক আছে। সো ভাইয়া যা বলতেছে দেখবা, আমি অ্যাটলিস্ট চেষ্টা করি। সো অবশ্য হচ্ছে পরীক্ষার আমি একদিন আগে, এইচএসসি পরীক্ষার একদিন আগে আমি কোনো ধরনের একটা ক্লাস নিচ্ছি। আমি চেষ্টা করি যে আমি তোমাকে বলতে না যে দেখো এই সূত্রটা তুমি পারো, কিংবা এটাইভাবে করে। আমি চেষ্টা করি যে ধরে নিচ্ছি যে তুমি কিছু পারো না, ধরে নিচ্ছি যে তুমি এই চ্যাপ্টারটা প্রথম পড়তেছো, তখন আমি খুব সুন্দর করে তোমাকে বলে দিই দেখো এই হচ্ছে আমাদের সূত্রটা, এই সূত্রটা আমাদের এন কত, এন হচ্ছে আমাদের টি সময় পর অক্ষত পরমাণু সংখ্যা, এন নট হচ্ছে আমাদের প্রথমে আদিতে অক্ষত পরমাণু সংখ্যা, তারপর ল্যামডা হচ্ছে অবক্ষয় যুবক, টি হচ্ছে এটা, আমি একদম সুন্দর করে তোমাকে বলে দিই। সো যারা এইভাবে বলে দেয় ওদের ক্লাসগুলো একটু করার পরে এটা যখন করে ফেলছো তুমি হচ্ছে হাতে সুন্দর করে একটু নোট করে ফেলবা যে দেখো সূত্র হচ্ছে আমাদের এইটা, তেজস্ক্রিয়তার ক্ষয়ের জন্য সূত্র হচ্ছে আমাদের এইটা, এটার জন্য এটা করতে হয়, ঠিক আছে। সো নোটটা করে ফেলছো। সো এখন মনে হইতে পারে যে ভাই নোট করতে তো টাইম ওয়েস্ট হবে। নোট করতে যেই টাইমটা ওয়েস্ট হচ্ছে ওইটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে। টু বি অনেস্ট একদম লাস্ট মোমেন্টে নোট করা উচিত, কারণ নোট যে করতেছো না ওইটার কারণে তোমার মনে হবে যে না ইউ আর ডুইং সামথিং সিরিয়াস, একটু ডিস্ট্রাকশন থেকে দূরে আসো, একটু সিরিয়াসলি কিছু একটা করতেছো ফার্স্ট। তারপর তুমি যখন লিখতেছো না এই জিনিসগুলোই কিন্তু তোমার মাথায় গেঁথে থাকবে, ব্যাপারটা বুঝতে পারছো। ক্লাস করলে তো মনে হচ্ছে না ক্লাস করতেছে ভাইয়া ভালো পড়াচ্ছে, ভালো লাইক দিয়ে দিই নাকি, বাট ব্যাপারটা বুঝতে পারছো তো, এত ফাঁকিবাজি করে লাভ নাই। লাস্ট 2 মাস সময় আছে, একটু সিরিয়াসলি একটু নোট করা শুরু করো। নোট করা বলতে ছোটো ছোটো নোট করে, এই যে সূত্রটা লিখছো এরপর হচ্ছে ম্যাথ করা শুরু করো, ঠিক আছে। ম্যাথ করলে তো প্র্যাকটিসই বাড়বে, প্র্যাকটিস বাড়বে না, এই তো। তারপর এই ম্যাথটা করার পরে এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সাপোজ হচ্ছে ভাইয়া করাই দিচ্ছে। সো ভাইয়া যখন করাই দিচ্ছে প্রথম দিকে হয়তো মনে হবে যে না সে পারতেছি না, দ্বিতীয়বার মনে হবে না পারতেছি না, বাট তৃতীয়বার 3-4টা ম্যাথ যখন করাবে না তখন দেখা যাবে কি পারা শুরু করতেছো। এরপর নিজে একটা ম্যাথ নিজে করো, নিজে একটা কি ম্যাথ ধরে নিজে ট্রাই করো, ঠিক আছে। সো এইভাবে যদি করো তাহলে আমার কাছে মনে হয় না যে আসলে কোনো একটা চ্যাপ্টার যদি একদম নাই পড়ো না কেন তাহলে ওইটা দেখে আসলে তুমি আসলে খুব বেশি আটকাবা। এখন কথা হচ্ছে কি এইখান থেকে আসলে তোমার তো ফাঁকিবাজ স্টুডেন্ট, সো এখান থেকে খুব বেশি একটা কনফিডেন্স নেওয়ার আসলে কিছু নাই। কারণ দেখো এখান থেকে আমি যদি চিন্তা করি যে এটা যদি তুমি করো তাহলে দেখা যাচ্ছে তোমার 60 থেকে 70% বা আর একটু বেশি হইতে পারে, 60 থেকে 70% তোমার কমপ্লিট হবে। এখন স্যার তো চাইলে বাকি যে 40% বা 30%-এর মধ্যেও কিন্তু তোমাকে কোশ্চেন দিয়ে দিতে পারে না, দিয়ে দিতে পারে।
তো বুঝছো ব্যাপারটা? সো আমি কখনোই সাজেস্ট করি না যে আসলে এইভাবে ধরে ধরে সাজেশন ধরে ধরে পড়া, বাট কিছু তো করার নাই, লাস্ট মোমেন্টে তো আমাদের আসলে বাঁচতে হবে। সো যেহেতু বাঁচতে হবে তাহলে আমাদের 60 বা 70% করি, বাকি 40 বা 30% মধ্যে যদি পড়ে যায় তাহলে আসলে আমাদের আর কিছু করার নাই, ঠিক আছে? উই ট্রাইড আওয়ার বেস্ট, এতটুকু বলেই আসলে শেষ করে দিতে হবে, ঠিক আছে? এই তো। সো এর বাইরে আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে চাইলে করতে পারো, ইনশাল্লাহ আমি এরকম আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।